দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন ঢালাই স্পেশাল প্রেজেন্স মিট দ্য এক্সপার্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা বিনতে হান্নান। আমাদের এই আয়োজনে আমরা কথা বলি সেই সব স্বপ্নদ্রষ্টা ও বিশেষজ্ঞদের নিয়ে যারা নির্মাণ শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে। আজকে আমাদের সাথে আছেন স্থপতি মিলন মণ্ডল, যিনি তার সফলতার ছাপ রেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে। চলুন জেনে আসি তার জীবন সম্পর্কে। বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক সম্পন্ন করার পর তিনি তার পেশাগত যাত্রা শুরু করেন বরিশালে। তিনি বিল্ডিং ডিজাইন সিস্টেম এর প্রতিষ্ঠাতা এবং প্রধান স্থপতি। দীর্ঘদিন তিনি দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রকল্প এবং বরিশাল সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত থেকে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনার নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন। তার নকশা করা উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বরিশাল নগর ভবন, বরিশাল অডিটোরিয়াম, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, কামিনী পেট্রোল পাম্প, হোটেল অ্যারিনা, মেডোনা এবং আরও অসংখ্য হাসপাতাল, মার্কেট ও আবাসিক ভবন। তিনি বিশ্বাস করেন প্রতিটি স্থাপনা শুধু কাঠামো নয়, বরং মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। এমন এক দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করে তুলেছে বাংলাদেশের আধুনিক স্থাপত্যে। স্থপতি মিলন মণ্ডল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ঢালাই স্পেশাল প্রেজেন্স মিট দ্য এক্সপার্ট। কেমন আছেন? বেশ ভালো। আচ্ছা, আপনার, আমি যদি ভুল না করে থাকি, 1996 সালে এইচএসসি পাশ করার পরে আপনি ভর্তি হয়েছেন বুয়েটে আর্কিটেকচারে। এত সাবজেক্টের মধ্যে কেন এই কঠিনতর সাবজেক্ট আপনি বেছে নিলেন, এর পেছনের গল্পটা আমরা জানতে চাই। থ্যাংক ইউ হুমায়রা। আপনি জেনে থাকবেন আর্কিটেকচার হচ্ছে একটা ফাংশনাল আর্ট। আর যেহেতু ছোটোবেলা থেকেই আমি ছবি আঁকতে খুব ভালোবাসতাম, ছবি আঁকতাম, আবার মনে মনে এটাও পোষণ করতাম যে আমি ইঞ্জিনিয়ার হব। তো একসাথে তো আসলে দুটো হয় না। তো সেই দুটো চিন্তা করতে গিয়ে দেখলাম একমাত্র এই সাবজেক্টটাই সেরকম, যেটা আসলে টেকনিক্যাল ব্যাপারটাও আছে এবং এটা শৈল্পিক ব্যাপারও আছে, যেটা আমি আগেই বললাম যে ফাংশনাল আর্ট। এর জন্যই আসলে আমার আর্কিটেকচারে পড়া। আমরা অনেকেই হয়তো এটা ভেবে থাকি যে ছবি আঁকা এবং ইঞ্জিনিয়ারিংয়ের মেলবন্ধন বোধহয় স্থাপত্যের রয়েছে। আমাদের পড়াশোনার সময় আমাদের বিভিন্ন মাস্টার আর্কিটেক্টদের কাজ দেখতে হয় এবং আমাদের সমসাময়িক প্রজেক্ট দেখার জন্য কেস স্টাডিতে যেতে হয়। তারপরে প্র্যাকটিসে আসার পর তো বিভিন্ন জনের কাজের সাথে পরিচিত হতেই হয়। এই সমস্ত কার্যক্রমের মধ্যে দিয়ে যাওয়ার সময় কার কাজ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হতে পারে? সেটা হতে পারে কোনো আর্কিটেক্ট বা আমাদের কোনো শিক্ষক। কে ছিলেন? অবশ্যই, যেহেতু আমি আর্কিটেক্ট, অবশ্যই আর্কিটেক্টই আমার অনুপ্রেরণার জায়গা। আর সেখানে আমাদের দেশের যারা প্রথিতযশা আর্কিটেক্ট রয়েছেন, যেমন আমি বলবো আমি সরাসরি শামসুল ওয়ারেস স্যারের ছাত্র, তিনি আমার আইডল। এছাড়াও আমি পলাশ স্যারকে পছন্দ করি, মেরিনা তাবাসসুম আপা, তার দ্বারা খুব ইন্সপায়ার হই। এছাড়াও আমাদের যারা আমার সবার যারা স্থাপত্য শিক্ষক ছিলেন, তাদেরকে তো অবশ্যই মনে প্রাণে ধারণ করার চেষ্টা করি। এছাড়া দেশের বাইরে যারা আছে আপনি জানেন, সান্তিয়াগো কালাত্রভা, নরমান ফ্রস্টার, হ্যাঁ, তারপরে লি কুরবুশিয়ার, ফ্রাঙ্ক লয়েড রাইট, আমি এদেরকে খুব পছন্দ করি এদের কাজ, এবং এদের কাজ থেকে অনুপ্রেরণা পাই। কারো কাজ কি দেখতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল? যেমন ফ্র্যাঙ্ক লয়েড রাইটের আমরা ফলিং ওয়াটার সবাই একবার হলেও দেখতে চাই। হ্যাঁ, না সেই সৌভাগ্য হয়নি, কিন্তু সেটা নিয়ে একটু পড়াশোনা করার বা এইটার হয়তো সৌভাগ্য হয়েছে, কিন্তু দেখতে যাওয়ার সৌভাগ্য হয়নি। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যখন খুব ফাস্ট আরবানাইজেশন হচ্ছে এবং সেই সাথে সাস্টেনেবিলিটি নিয়েও আমাদের ভাবতে হচ্ছে। এই সময় একটা ডিজাইনকে সাকসেসফুল বলতে গেলে আমাদের যেমন অ্যাস্থেটিক ফর্ম বিবেচনা করতে হয়, ফাংশনাল ক্লিয়ারিটি থাকতে হয় এবং সেই সাথে বিল্ট এনভায়রনমেন্ট নিয়েও ভাবতে হয়। এরকম একটা সময়ে কোনো প্রজেক্টে আপনি যখন কাজ শুরু করেন, আপনার কেন্দ্রবিন্দুতে কি থাকে, চিন্তার কেন্দ্রবিন্দুতে কি থাকে? এটা বলতে গেলে হুমায়রা, আমি আপনাকে কিছুদিন আগের কথা আমি বলি। আমার একটা মানে নিজের, আপনি বলতে পারেন আমার নিজের একটা অনুধাবন হয়েছে। আমরা লকডাউনের সময় সকলেই বাড়ির মধ্যে আটকা ছিলাম কিছুদিন।
তো সকলে আমাদের বাড়ি যেটা আমরা স্বর্গ মনে করি, আমরা সেভাবে তৈরি করার কল্পনা করি বা সেইভাবে তৈরি করার চেষ্টা করি, সেই বাড়িতে কে থাকে আমাদের? সেই বাড়িতে থাকে আমার মা বাবা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার প্রিয় মানুষগুলো। তাহলে সেটা তো আমার স্বর্গই হওয়ার কথা। কিন্তু আমরা সবাই সেখান থেকে লকডাউনে আটকা পড়ে সবাই বের হতে চেয়েছি। তাহলে নিশ্চয়ই সেখানে কোনো অপূর্ণতা ছিল বা থাকে, যেটা আর কি আমাদের বোঝার কথা, যে কেন আমি বাড়িতে এত সুন্দর তৈরি করা আমার স্বপ্নের বাড়িতে কেন থাকতে চাই না। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এখানে আমাদের আর্কিটেক্টরা যে কাজ করি, আমাদের আরও নেচারকে নিয়ে কাজ করা, আরও সেই নেচারের কাছাকাছি যাওয়া, আমাদের আপনি যেটা বললেন পরিবেশের দিকে আরও নজর দেয়া। অ্যাস্থেটিক চেঞ্জ তো আসি, আপনার সাস্টেনেবিলিটি, সব জিনিসগুলোই থাকবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি মনে করি যে মনস্তাত্ত্বিক যে শান্তি, সেই শান্তিটা যদি আপনি আপনার স্থাপনায় না দিতে পারেন, তাহলে আসলে সেই আর্কিটেকচারের আমি মনে করি যে এখন আমার কাছে মনে হয় যে সেগুলো হয়তো বা কনক্রিটের বস্তিতেই পরিণত হবে। যেমন হ্যাঁ, যেমন আমি একটা আপনাকে বলি যে আমি যদি আমার বাড়িতে থেকে আমি যদি চাঁদ দেখতে পারি, আমি যদি সকালে আমি ঘাসের উপরে একটা শিশির পড়লে সেখানে ভোরের আলো, বা একটু ঘাসের উপর হাঁটতে পারি, একটু ভোরের আলো সেখানে রিফ্লেক্ট করলে যে শান্তিটা পাওয়া যায়, আমি একটা ফুল দেখা, একটা গাছ দেখা, গাছ থেকে কিভাবে ওয়াটার ফল করছে, সমস্ত কিছু মিলিয়ে তো নেচার। এবং সেই নেচার যদি আমার প্রিয় মানুষগুলোর সাথে থেকে উপভোগ করা যায় আমার স্থাপনার মধ্যেই, তাহলে আমি মনে করি সেইটা একটা নান্দনিক স্থাপত্যকর্মে পরিণত হতে পারে। অতএব এটার দিকেই আমি বেশি নজর দেওয়ার চেষ্টা করি এখন। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট কিন্তু অনেক আগে উদ্ভাবিত হয়েছে, বাংলাদেশে নতুন এসেছে। আমি সেটাই বলেছি। হ্যাঁ। তো এই নতুন একটা প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে আপনার কি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা, এবং এটা বাংলাদেশে আসার পরে বাংলাদেশে এই র্যাপিড হার্ডেনিং নিয়ে ফিউচার কি হতে পারে, যেটা আমরা আগে পাইনি কিন্তু এখন আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, সেটা আমি বলতে পারি যে অবশ্যই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আপনার হাই রিজ বিল্ডিংয়ের জন্য বেশি ভালো হবে। এছাড়া আমাদের পেভমেন্ট, আমাদের রাস্তা যেগুলো, সেগুলোর জন্য অবশ্যই ভালো হবে। আর আমার মনে হয় এর জন্য একটু আমাদের যারা ওয়ার্কার আছে তাদেরকে একটু প্রশিক্ষণ দিতে হবে, কারণ এখানে ওয়াটার রেশিওটা একটু মেনটেন করার একটু ব্যাপার আছে বলে মনে করি আমি। সেটাও যাতে একটু তাদেরকে প্রশিক্ষিত করে, এই দিকে আমার একটু সকলের দৃষ্টি আকর্ষণ। আমার মনে হয় মেগা প্রজেক্টগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে। হ্যাঁ, মেগা প্রজেক্টগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে। এবং সেখানে আমাদের যেহেতু স্কেল অনেক বড়, সেখানে সেই স্কেলে আমাদের কাজ করতে গেলে এই ঢালাই স্পেশাল সিমেন্ট কোয়ালিটির সিমেন্ট আমরা যখনই ব্যবহার করব, তখনই আমাদের সেই বড় প্রজেক্ট একটা নির্দিষ্ট সময়ের ফ্রেমে আমাদের করা সম্ভব বলে আমি মনে করি। হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে মিডল ইস্টে বা বুর্জ খলিফা এই ধরনের প্রজেক্টগুলোতে সময়ের আগেই তারা হ্যান্ডওভার দিয়ে দেয়, যেখানে আমরা সময়ের পরেই আর কি যেতে হয়, ডেডলাইন পড়েই যায়। তো আমার মনে হয় যে আমরা র্যাপিড হার্ডেনিং সিমেন্টের মাধ্যমেও তাদের মতোই সময়ের আগে ডেলিভারি দিতে পারবো। রাইট। আমরা যা চিন্তা করি এবং যেভাবে ডিজাইন করি সেটা তো এক সময় আমরা হাতে আঁকতে হতো। এখন প্রযুক্তিগত উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি, বিভিন্ন কম্পিউটেশনাল ডিজাইন প্রসেস ইউজ করি। এর মাঝেও চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আপনার কি মনে হয় যে এই তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে আর্কিটেকচারটা কোথায় গিয়ে দাঁড়াবে? না, আমার সেটা মনে হয় না। কারণ যতই আমি টেকনোলজি বলি বা টেকনোলজির উন্নয়ন বলি, সেগুলো তো আসলে মানুষই করেছে। তো মানুষের শিল্প বলেন, সাহিত্য বলেন, সেটা আসলে কোনো নির্দিষ্ট ছকে ফেলা যায় না। সো আপনার মেশিন দিয়ে কোনো দিন সেই জিনিসের আউটপুট আশা করা যায় না। সেটার সাথে হয়তো জিনিস একটা বের হবে, বা আমি যদি বলি একটা প্রোডাক্ট বের হবে, কিন্তু সেটায় কোনো আবেগ থাকবে না, সেটায় কোনো মন থাকবে না, সেটায় কোনো ভালোবাসা থাকবে না, সেটায় কোনো প্রেম থাকবে না। আজকাল যেটা দেখা যায় যে শুধুমাত্র একটা ভালো ডিজাইন করে ড্রয়িং সেট জমা দিয়ে দিলেই একটা সাকসেসফুল প্রজেক্ট দাঁড়ায় না। একটা প্রজেক্ট হ্যান্ডওভার দিতে গেলে সেটার পিছনে দরকার শিডিউল ম্যানেজমেন্ট, টেকনিক্যাল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট এবং সেই সাথে খুব ভালো বিল্ডিং ম্যাটেরিয়াল। আপনার দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে যদি জানতে চাই
আমাদের এখন নির্মাণ শিল্পের কোন দিকে ফোকাস করা উচিত? আপনি কি ম্যাটেরিয়ালের কথা বলছেন? ম্যাটেরিয়াল হতে পারে, টাইম ম্যানেজমেন্ট হতে পারে। হ্যাঁ, সেখানে আমার অবশ্যই টাইম অর্থই মানি। আমি যদি টাইম কমিয়ে আনতে পারি তাহলে অবশ্যই আমার সেটা সাশ্রয়ী হবে এবং সেটা ডিউরেবিলিটি বাড়বে এবং সাস্টেনেবল হবে প্রজেক্ট। সো আমার সময়ের একটা প্রজেক্টের সময় কমিয়ে আনার দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি। আমাদের কিন্তু কনস্ট্রাকশনে বেশ খানিকটা সময় চলে যায় ঢালাই যে। হ্যাঁ, এখানে আমাদের নির্দিষ্ট দিনের থেকেও বেশি দিন প্রয়োজন হয়, কারণ আমরা একটা সার্টেন ওয়েদারের সম্মুখীন হই। আগে আমাদের বর্ষাকাল যেখানে একটি লিমিটেড টাইমের ছিল, এখন কিন্তু বর্ষাকাল অনেক দীর্ঘায়িত হয়েছে। তো এই যে বর্ষাকালের বা আমাদের যে ট্রপিক্যাল ক্লাইমেট, সেটার যে একটা চ্যালেঞ্জ, এবং সাথে সাথে তো টাইম প্রেশার রয়েছে, সবসময় একটা ডেডলাইনের প্রেশার, এই সবগুলোকে আমরা কিভাবে ম্যাটেরিয়ালের দিক থেকে অপটিমাইজ করতে পারি? মানে কোন ম্যাটেরিয়াল ব্যবহার করলে আমরা এই জিনিসগুলো একটু চেক দিতে পারবো? সেটা আমরা যদি সময় কমাতে চাই একটি কনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেখানে আমার অনেকগুলো ওয়ে আছে, কিন্তু আমি মনে করি যে সেটার বেসিক ওয়েটা আসলে আমরা যেটা বলি রেপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহার করার। আমরা এখন যত টেকনোলজি যেভাবে আপডেট হচ্ছে, সেখানে আমরা 28 দিনের জায়গায় হয়তো 15 ডেজেও আমরা যদি শাটারিং খুলতে পারি, সেখানে আমার অনেক সময় বেঁচে যাবে, আমার অনেক খরচ বেঁচে যাবে এবং আমার সেক্ষেত্রে আমার স্থাপনার সাস্টেনেবিলিটিও বেড়ে যাবে। এটা খুবই উপকারী দিক হবে, কারণ সাইটেতে সবসময় একটা প্রেশার থাকে। কন্ট্রাক্টর তো বলে যে আমি 3 দিনে শাটার খুলে ফেলবো, তারা জিনিসটা ঠিকমতো কিউরিং করার সময় দেয় না, যে সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে ক্র্যাক লাইন দেখা যায়। এই দিক থেকে একটি সুখবর রয়েছে, কারণ বাংলাদেশে এখন এই উন্নত প্রযুক্তির প্রয়োগ হতে চলেছে। যেমন ঢালাই স্পেশাল সিমেন্ট, এটি খুব দ্রুত শক্তি অর্জন করে নির্ভরযোগ্য ও টেকসই কংক্রিট তৈরি করতে পারে। তো এই ধরনের ম্যাটেরিয়াল বা বিল্ডিং ম্যাটেরিয়াল আমরা যেটা এখন হাতে নাগালে পাচ্ছি, সেটা আমাদের ডিজাইন প্রসেসকে কিভাবে প্রভাবিত করতে পারে? সেটা অবশ্যই আমাদেরকে পজিটিভ প্রভাবিত করবে, কারণ আমি মনে করি যে ঢালাই স্পেশাল সিমেন্ট আমাদের দেশে খুব বেশি দিন আগে থেকে শুরু হয়নি। আমরা খুব অল্প, একদম নতুনই, আমরা অল্প কিছুদিন থেকে এই নিয়ে কাজ শুরু করেছি। এবং মেঘনা গ্রুপ এটা প্রথম নিয়ে এসেছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমাদের এই সিমেন্ট আমাদের সময় কমানো এবং আমাদের সাশ্রয়ী করা, এবং আমি যেটা বললাম আমাদের কিউরিংয়ের যে সমস্যাগুলো আছে, এবং আমাদের যে যারা কাজ করে, যারা মানে ওয়ার্কার যারা, তারা সবসময় একটু তাড়াহুড়ো করার একটা টেন্ডেন্সি থাকে। এই কারণে আমাদের যে ভবনের বা আমাদের যে স্থাপনার যে স্ট্রেংথের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা আমি মনে করি এই আধুনিক এই সিমেন্টে সেই ক্ষতির চান্সগুলো খুবই কমে আসবে। মানে কোয়ালিটিটা আর একটু বেটার এনশিওর করতে পারবো, বেটার এনশিওর করতে পারবো, সময় কমে আসবে, আমাদের অর্থও সাশ্রয় হবে। এটা কি আরেকটা কারণ হতে পারে যে যেহেতু আমাদের কম টাইম লাগছে কনস্ট্রাকশনে, তো আমাদের লেবার কস্টও কিন্তু কমে আসছে? হ্যাঁ, অর্থ সাশ্রয় তো সেভাবেই হয়। আসলে লেবার কস্টিং কমার কারণেই তো অর্থ সাশ্রয় হয়, এবং ওই সময়ের ভিতরে আমি অন্য কাজ এগিয়ে যেতে পারি। এই ব্যাপারটা তো এভাবেই আসে। আপনার এই দীর্ঘ কর্মজীবনে আপনি অসংখ্য প্রজেক্টের সাথে জড়িত ছিলেন, তবে সবচেয়ে আপনার প্রিয় প্রজেক্ট কোনটা, যেটা আপনাকে এখনো খুব বেশি উদ্বেলিত করে তোলে? আমার সেরকম একটা প্রজেক্ট, আমি একটা পেট্রোল পাম্প করি আমাদের দক্ষিণাঞ্চলে বরিশালে, যেটার নাম হচ্ছে কামিনী পেট্রোল পাম্প, এবং সেটা অনেক বড় এরিয়া, রিফ্রেশ জোন টোন অনেক কিছু আছে, বড় একটা কমপ্লেক্সই বলা যায়, পেট্রোল পাম্পের কমপ্লেক্স। কিন্তু ওই পাম্পটা করতে গিয়ে আমার মানে খুব ভালো লেগেছে, কারণ ওখানে আমার অনেক স্বাধীনতা ছিল। হ্যাঁ, স্পেসের স্বাধীনতা ছিল, সেখানে আমার ফর্মের স্বাধীনতা ছিল। ডিজাইনার হিসেবে আমরা আসলে এই টাইপের জিনিসই চাই, হ্যাঁ, একটু মন মতো কাজ করার জন্য। সেখানে আমার ফর্মের স্বাধীনতা ছিল, সেখানে আমি স্ট্রাকচারাল স্বাধীনতাও পেয়েছি অনেক। সেখানে আমি ইচ্ছে মতো আমার ফর্মগুলোকে আঁকাবাঁকা করতে পেরেছি, যেটা আমাদের সব সময় একটা বাইন্ডিংসের মধ্যে ডিজাইন করতে হয়, অনেক মানে রেস্ট্রিকশনের মধ্যে ডিজাইন করতে হয়, যে চিন্তাগুলো করে আমাদের একাতে হয়। ওই সব প্রজেক্টে সেই স্বাধীনতাগুলো পেয়েছি বলেই, বিশেষ করে এই পাম্পটায় আমি সেই স্বাধীনতা পেয়েছি বলে আমার এই পাম্পটার কথা খুব আর কি মনে আছে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে জানতে চাইবো, তরুণ যারা এখন স্থাপত্য বা ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে পড়ছে বা এই পেশায় আসতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
আমার তাদের জন্য পরামর্শ একটাই যে দেখেন হুমায়রা, আমাদের স্থাপত্য প্র্যাকটিসটা কিন্তু ঢাকা, চিটাং, খুলনা এবং সিলেট এই কেন্দ্রিকটাই বেশি। তো আমাদের বাংলাদেশের 64টা জেলা, সেখানে সব জায়গায় হয়তো আর্কিটেক্টরা যেতে পারেন না বা সেই ছোঁয়াটা পড়েনি। এখনও সময় আছে সেই সব, যে আমাদের যেসব নতুন মানে উন্নত হওয়ার সুযোগ আছে, উন্নয়ন হওয়ার সুযোগ আছে, সেই সব অঞ্চলে যাতে আর্কিটেক্টরা কাজ করে, তারা যেন একটু নিজের এলাকার দিকে তাকায় এবং তাদের কাজের সময় যেন তারা, আমি যেটা বললাম, যে তারা সেই আবেগটা, মানুষের যে মনস্তাত্ত্বিক জায়গাটা, সেই সুখের জায়গাটা যাতে তাদের আর্কিটেকচারে ফুটিয়ে তুলতে পারে। সেখানে অ্যাস্থেটিক সেন্স তো অবশ্যই থাকবে, সেখানে ডিউরেবিলিটি তো অবশ্যই থাকবে, কিন্তু সাথে সাথে যেন তার মনস্তাত্ত্বিক যে জায়গাটা স্থাপত্য বিভাগে, সেই জায়গাটাও যাতে সে পুরোপুরি ফুলফিল করে, আমার এইটুকুই তাদের কাছে অনুরোধ থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত তথ্যবহুল সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা। আপনাকেও ধন্যবাদ হুমায়রা, অনেক ভালো লাগলো। দর্শক, আজকের মতো বিদায় জানাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।